অনিল আর রাস্তা যখন সমান হয়ে গেছে তাহলে তো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হবে। বর্ষাকালের আগে যেন খালগুলো যেন খনন করা হয়। চট্টগ্রামের আতঙ্ক অরক্ষিত খাল নালা, সিএনজি রিকশা পড়ে লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। সবশেষ সেহরিশের মৃত্যু নিয়ে 8 বছরের প্রাণহানি 11, দ্রুত পদক্ষেপের দাবি। সড়কে বিশৃঙ্খলা, রাজধানীতে নিয়ম মানতে নারাজ পথচারী কিংবা চালক, বেড়েছে অটো রিকশা দৌরাত্ম্য, তীব্র যানজটে নাজেহাল নগরবাসী, সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ। রাজধানী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, বাকবিতণ্ডার জেরে খুন বলছে পুলিশ। নিজেদের কর্মী দাবি যুবদলের, বিচার চেয়ে বিক্ষোভ মিছিল। বিনিয়োগ বাড়াতে সুদ হার কমাচ্ছে কেন্দ্র ব্যাংক, এমন সময় নতুন শিল্পের জন্য গ্যাসের দাম বৃদ্ধি ভুল বার্তা দিচ্ছে মত ব্যবসায়ী নেতাদের, পরিবেশ নিশ্চিতের তাগিদ। সকালের সময়ের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। বর্ষা মৌসুমে চট্টগ্রামে আতঙ্কের আরেক নাম অরক্ষিত ও খোলা খাল নালা। নিরাপত্তার অভাবে মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে খাল নালা। সবশেষ গত শুক্রবার রাতে খালে পড়ে মৃত্যু হয় 6 মাসের শিশু সেহরিশের। গত 8 বছরে 8 জনের মৃত্যু হয়েছে। প্রাণহানি ঠেকাতে বর্ষার আগে টাস্কফোর্স গঠন করে পদক্ষেপ নেওয়ার দাবি নগরবিদদের। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। বর্ষা মৌসুমে নালা, খালে সিএনজি অটোরিকশা কিংবা পা পিছলে পড়ে বাড়ে মৃত্যুর মিছিল। অরক্ষিত হওয়ায় মরণ ফাঁদে পরিণত হয় খালগুলো। সবশেষ শুক্রবার রাতে নগরীর চকবাজার কাপাসগোলা হিজলা খালে পড়ে প্রাণ হারায় 6 মাসের শিশু সেহরিশ। প্রাণহানির জন্য স্থানীয়রা অরক্ষিত খাল নালাকেই দায়ী করছেন। মুখের অংশটা খোলা ছিল, অরক্ষিত ছিল, যার কারণে রিক্সা হলো রাস্তা এবং খাল তফাৎ করতে পারে নাই, খালে পড়ে গেছে। অনিল আর রাস্তা যখন সমান হয়ে গেছে তাহলে তো দুর্ঘটনা যে কোনো মুহূর্তে হবে। রিটার্নিং ওয়ালের সাথে রেলিং এর যদি ব্যবস্থা যদি না হয় তাহলে যে কেউ দুর্ঘটনা করতে পারে। বর্ষাকালের আগে যেন খালগুলো যেন খনন করা হয়। 2021 সালের 30 জুন নগরীর আলফালা গলিতে খালে সিএনজি পড়ে 2 জনের মৃত্যু হয়। একই বছরের আগস্টে মুরাদপুরে নালায় পড়ে মারা যায় সবজি বিক্রেতা সালেহ আহমদ। এক হিসাব বলছে 2017 সাল থেকে এই পর্যন্ত নালা ও খালে পড়ে মৃত্যু হয়েছে অন্তত 11 জনের। মেয়র বলছেন প্রাণহানি ঠেকাতে বর্ষার আগেই নেওয়া হচ্ছে নিরাপত্তা বেষ্টনী সহ বিশেষ পরিকল্পনা। যত ম্যানহোল অরক্ষিত আছে প্রত্যেকটি জায়গায় এই 1.5 থেকে 2 মাসের মধ্যে সমস্ত স্ল্যাব ম্যানহোলের ঢাকনি করে দিতে হবে। জলাবদ্ধতা নিরসনে চট্টগ্রাম নগরীতে চলছে 57টি খাল ও 760 কিলোমিটার নালা খনন ও সংস্কার কাজ। চলছে কালভার্ট ও ব্রিজের কাজও। একটু বৃষ্টি হলেই ঘটছে প্রাণহানির মতো ঘটনা। নগরবিদরা বলছেন দায় এড়াতে পারে না সংশ্লিষ্ট সংস্থাগুলো। বর্ষার আগে টাস্কফোর্স গঠন করে পদক্ষেপ নেওয়ার দাবি নগরবিদদের। সবাইকে নিয়ে একটা টাস্কফোর্স গঠন করে ইমিডিয়েটলি দেখতে হবে যে কোথায় কোথায় আমার রিস্ক টাইম ইনভলভ হয়ে গেছে। ড্রেনের দুপাশে গাইডলাইনগুলো এগুলো ইমিডিয়েটলি তৈরির ব্যবস্থা করতে হবে। চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে কাজ করছে সিডিএ, সিটি কর্পোরেশন ও পানি উন্নয়ন বোর্ড সহ 4টি সংস্থা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অনিয়মই যেখানে নিয়ম, রাজধানীর বেশিরভাগ সড়কই যেন চলে বিশৃঙ্খলার প্রতিযোগিতায়। পথচারীর অসচেতনতা, চালকের উগ্রতা আর কর্তৃপক্ষের পরিকল্পনার অভাব, সব মিলে রাজধানীর সড়কে শৃঙ্খলার চিত্র যেন দিন দিন আরও শোচনীয় হয়ে উঠছে। নুরুল ইসলামকে সঙ্গে নিয়ে দিন মোহাম্মদ সাব্বিরের প্রতিবেদন। পাশেই ফুটওভার ব্রিজ, তবুও রাস্তার মাঝে দৌড়ে পার হচ্ছে মানুষ। ট্রেন আসছে জেনেও রেল লাইন পেরোচ্ছে পথচারীরা। কারো কানে মোবাইল, কেউ বা হেডফোন গুঁজে ব্যস্ত সড়কে জীবনের ঝুঁকি নিয়ে ছুটে চলছেন। কখনো আবার হাতের অদৃশ্য শক্তিতে থামিয়ে দেয়া হচ্ছে গাড়ি। ছোট্ট শিশুকেও সঙ্গে নিয়ে একইভাবে রাস্তা পারাপার হতে দ্বিধা করেন না বড়রা। ফার্মগেট, ট্রাফিক সিগন্যালের মতো এমন চিত্র রাজধানীর বেশিরভাগ সড়কে। রাজধানীর ব্যস্ততম ফার্মগেট ট্রাফিক সিগন্যালের 100 মিটারের ব্যবধানে 2টি ফুটওভার ব্রিজ থাকলেও গেল 10 মিনিটে ফুটওভার ব্রিজ ব্যবহার করেছেন মাত্র 1 জন। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পথ পার হয়েছেন শতাধিক মানুষ।
এসব অনিয়মের কারণ জানতে চাইলে ব্যস্ততার অজুহাত ছাড়া কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি পথচারীরা। রাস্তা তো পারাতে হবে এখন, দুই পাশে তো ফুটওভার ব্রিজ ছিল, আছে একটু শর্টকাটের জন্য। রাস্তার মাঝখান দিয়ে আসলেন, কানে হেডফোন কেন? এক্সট্রিমলি সরি, একটু সরি ভাই, সময়ের খুব জরুরি সময়। এদিকে রাজধানীতে বাধাহীন চলাচলে প্রধান বাধা ব্যাটারি চালিত অটোরিকশা, যে চিত্র ধরা পড়ে মিরপুর 10 নম্বর গোল চত্বর এলাকায়। সড়কের 3 ভাগের 2 ভাগই থাকে অটোরিকশার দখলে, তাই সেখানে তীব্র যানজট নগরবাসীর নিত্যদিনের সঙ্গী। রাস্তার মাঝখানে দাঁড়ানোটা সম্পূর্ণ এটা অপরাধ, ঠিক আছে? আসলে কেউ কারো মানতেছে না, তারা হচ্ছে তো বাবা দুটো যাত্রী লাগিয়া। ঢাকা মহানগরীর রেল ক্রসিংগুলোতেও দেখা মেলে নানা অনিয়ম। ট্রেন আসছে জেনেও গেটম্যানের বাধা উপেক্ষা করে ছুটছে যে যার মতো। বাধা দিলেই রেলওয়ের নিরাপত্তা কর্মী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে বিতর্কে জড়ান যানবাহন চালকরা। জীবনের থেকে মানুষের সমান মূল্যটা বেশি, এ কারণে আমরা গেট ব্লক করে অনেক সময় বাসি দেয়, গাড়ি হরন দেয়, কোনো মানামানি নাই, তারা তাদের নিজের বায়ে চলতেছে। একটা গাড়ি আমরা থামাইতে গেলে 5 জায়গাটা ঢুকে যায়। আধুনিক প্রযুক্তির ব্যবহার করে পথচারী ও গণপরিবহনের অনিয়মতান্ত্রিক চলাচল নিয়ন্ত্রণের পরিকল্পনা তুলে ধরেছে ঢাকা মহানগর পুলিশ। মডিফাইড ফুট ওভারব্রিজ, মডিফাইড জেব্রা ক্রসিং এবং মডিফাইড বাস বে এবং ফুটপাতে ফেন্সিং সহ এই 3-4টা বিষয় যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে আপনার এই শৃঙ্খলা ফিরে আসবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি সংশ্লিষ্ট সব দফতরের মাঝে সমন্বয়ের পরামর্শ এই পরিবহন বিশেষজ্ঞের। ছোট ছোট গাড়ি সে হওয়ার কথা ছিল সহযোগী, হয়ে যায় প্রতিযোগী। যেখানে 100 জন যাত্রী নিয়ে একটা বাহন চলে, সে তাকে গুরুত্ব দিব, তাহলে বিশৃঙ্খল সুশৃঙ্খল হবে, প্রোডাক্টিভিটি বাড়বে। প্রধান সড়কে ছোট আকারের যানবাহন কমিয়ে মানুষকে গণপরিবহনমুখী করার পরামর্শ সংশ্লিষ্টদের। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। কথা কাটাকাটির জেরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের জাহিদুল ইসলাম পারভেজ নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র। শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই এই হত্যাকাণ্ড ঘটে। এদিকে নিহত পারভেজকে নিজ দলের কর্মী দাবি করেছে ছাত্রদল। বিচার চেয়ে শনিবার রাতে রাজধানীতে বিক্ষোভ মিছিলও করেছে দলটি। শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে একটি দোকানে আড্ডা দেওয়ার সময় ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসার চেষ্টাও করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে এর কিছুক্ষণ পর বহিরাগতদের নিয়ে পারভেজের উপর চড়াও হয় ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। এ সময় ছুরিকাঘাতে গুরুতর আহত হলে হাসপাতালে নেওয়ার পথেই মারা যান পারভেজ। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে বনানী থানায় মামলা করেছেন তার পরিবারের সদস্যরা। এ সময় সুষ্ঠু বিচার দাবি করেন তারা। তার বাবা একজন প্রবাসী, বিদেশ থেকে অনেক কষ্ট করে এই বৈদেশিক মুদ্রা এদেশে পাঠাইছে শুধুমাত্র সন্তানকে মানুষ করার জন্য, কিন্তু আজকে উনি বিদেশ থেকে আমরা লাশ দেখতে পারতেছে। শুধু সিঙ্গারাপুরি নিয়ে যে আমার বাইকনাকে হত্যা করা হয়েছে, এটা আমার কল্পনা আসে না। এটার সাথে আদার্স অন্য কোনো পরিকল্পনা থাকতে পারে। এদিকে পারভেজকে নিজেদের কর্মী দাবি করে রাজধানীতে বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদল। সন্ত্রাসীরা তাকে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। বিশ্ববিদ্যালয় থেকে এটি সমাধান করে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ দিয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ করে আমাদের পারভেজের উপর অতর্কিত হামলা করা হয় এবং উপযুক্ত ছুরিকাঘাত করা হয়। বিশ্ববিদ্যালয়ে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আমরা অবশ্যই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এই মামলার জন্য যে ধরনের সহযোগিতা দরকার বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই সহযোগিতা করবে। পুলিশ জানায় ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এজাহার হাতে পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। মামলা প্রক্রিয়াধীন আছে, আর আমাদের তদন্ত অব্যাহত আছে ও আসামির গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। আমার থানা থেকে 2টা টিম কাজ করছে আসামি গ্রেপ্তারের জন্য। শুধু বাকবিতণ্ডা নাকি অন্য কোনো কারণ আছে তা খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান পুলিশ কর্মকর্তা। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যায় অধ্যাপক ডক্টর তোফায়েল আহমেদের নেতৃত্বে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেওয়া হবে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কমিশনের সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক ডক্টর ফেরদৌস আরফিনা ওসমান ও
BIISS এর গবেষণা পরিচালক অর্থনীতিবিদ ডক্টর মাহফুজ কবির সহ কমিশনের সদস্যরা। জানা গেছে 2 খণ্ডের সংস্কার প্রতিবেদনের প্রথম খণ্ডে একটি স্থানীয় সরকার কমিশন গঠন সহ সকল স্তরের স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য 4 শতাধিক মৌলিক সংস্কার প্রস্তাব রয়েছে। দ্বিতীয় খণ্ডে স্থানীয় সরকার শক্তিশালীকরণে বেশ কয়েকটি নতুন আইনের খসড়া উপস্থাপন করা হয়েছে। বিনিয়োগ মন্দায় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি নেমেছে 20 বছরের মধ্যে সর্বনিম্নে। বিদেশিদের আগ্রহী করতে ঢাকায় হয়ে গেল 4 দিনের বিনিয়োগ সম্মেলন। জুনে সুদের হার কমানোর উদ্যোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ঠিক এমন সময় বাড়ালো গ্যাসের দাম, যা বিনিয়োগকারীদের দিচ্ছে ভুল বার্তা। এমন মন্তব্য করে ব্যবসায়ীরা বলছেন, রাজনৈতিক অনিশ্চয়তায় বিনিয়োগ বাড়বে না, তবে যথাযথ পরিবেশ নিশ্চিতে জোর অর্থনীতিবিদদের। সাইফুল ইসলামের রিপোর্ট। কর্মসংস্থান বাড়াতে নতুন বিনিয়োগের কোনো বিকল্প নেই। এজন্য দেশের বিভিন্ন স্থানে গড়ে তোলা হয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এসব অঞ্চলে বিনিয়োগ আকর্ষণের জন্য ঢাকায় হয়ে গেল 4 দিনের বিনিয়োগ সম্মেলন। বিনিয়োগ পরিস্থিতি যে ভালো নয় তা ফেব্রুয়ারি মাসে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি 20 বছরের মধ্যে সর্বনিম্নে নেমে যাওয়াতেই বোঝা যাচ্ছে। ওদিকে চলতি অর্থ বছরের জুলাই-ফেব্রুয়ারির সময়ে মূলধনী যন্ত্রপাতি আমদানি বছরের ব্যবধানে কমেছে 25% বেশি। সামনে ইলেকশন আছে, এর মাঝামাঝি একটা ট্রানজিশন টাইমে এটাকে দিয়ে কোনো কিছু অ্যাসেস করা যাবে না। আমরা অবশ্যই বিশ্বাস করি যে সিচুয়েশন সেটেল করে গেলে ইনভেস্টমেন্ট আরও বাড়বে। বিনিয়োগের এই সম্ভাবনাকে কাজে লাগাতে এবারে সুদ হার কমানোর দিকে যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। বর্তমানে থাকা 10 ভাগ নীতি সুদ হার কমানো হবে, তবে সেটা মূল্যস্ফীতিকে বাগে আনার পর। ফুড আইটেমের মূল্যস্ফীতি কিন্তু 4%-এর অধিক কমেছে। সার্ভিস সেক্টরে বা অন্যান্য সেক্টরে সেটা কমেছে 2%-এর মতো। আগামী জুন নাগাদ এটা সন্তোষজনক পর্যায়ে নেমে আসবে বলে আমরা আশাবাদী, এবং সন্তোষজনক পর্যায়ে নেমে আসলে বাংলাদেশ ব্যাংক তখন পলিসি রেট কমানোর বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করবে। সরকারের দিক থেকে এমন সব উদ্যোগের বিপরীতেই হঠাৎই নতুন শিল্পের জন্য বেড়ে গেল গ্যাসের দাম। এই সিদ্ধান্ত বিনিয়োগকারীদের ভুল বার্তা দিচ্ছে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। এত বড় সফল একটা ইনভেস্টমেন্ট সামিট হয়ে গেল বাংলাদেশে, এবং সেই সামিটের পরপরই এই গ্যাসের মূল্য বৃদ্ধিটা কিন্তু ইনভেস্টরদের কাছেও কিন্তু একটা রং মেসেজ যাবে। এসব ভুলবার্তা সম্ভাব্য বিনিয়োগকারীদের জন্য সুখকর নয় উল্লেখ করে বিনিয়োগের পরিবেশ নিশ্চিতের উপর জোর দিয়েছেন অর্থনীতিবিদরা। বিনিয়োগকারীরা বিনিয়োগ করতে আগ্রহী হবেন, এই ধরনের পরিবেশটা কিন্তু এখনো আমরা সৃষ্টি করতে পারিনি। যদিও জুলাইয়ের পরে প্রায় 8-9 মাস হয়ে গেছে। আর্থসামাজিক পরিবেশটাকে বিনিয়োগ বান্ধব না করতে পারি, তাহলে তো এই অবস্থা থেকে উত্তরণ করা সম্ভবপর হবে না। জিডিপির অনুপাতে বাংলাদেশে বেসরকারি খাতের বিনিয়োগ গেল কয়েক বছর ধরেই 23 থেকে 24% ঘরে ঘোরাফেরা করছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রংপুর মহানগরীর হারাগাছে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। পুলিশ জানায়, দিনাজপুর সদর থানার এক গৃহবধূর সঙ্গে সেনাবাহিনীর সৈনিক পরিচয় অজ্ঞাতনামা এক ব্যক্তির সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয়। এক পর্যায়ে গত 5 মার্চ ওই গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে কৌশলে হারাগাছ থানার ধুমের কুঠি গ্রামে যেতে বলে ওই ব্যক্তি। সেখান থেকে ভুক্তভোগীকে পাশের ভুট্টা খেতে নিয়ে ওই ব্যক্তি সহ কয়েকজন পালাক্রমে ধর্ষণ করেন। পরে ভুক্তভোগীর দায়ের করা মামলায় পুলিশ অভিযান চালিয়ে শনিবার শামীম হোসেন ও আজম আলীকে ঢাকার নারায়ণগঞ্জ এবং সিয়াম বাবুকে রংপুর নগরীর স্টেশন এলাকা থেকে গ্রেফতার করে। পরে আসামিরা 164 ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। নির্মাণ করা হয়েছে 8 তলা ভবন। ব্যবহার উপযোগী হলেও ভবন কে বুঝে নেবে তার কোনো নির্দেশনা নেই কার্যাদেশে। এ কারণে পরিত্যক্ত পড়ে আছে সিলেট জেলা হাসপাতালের ভবন। সম্প্রতি ভবনটি পরিদর্শন করে শিগগিরই চালুর আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। সিলেট নগরীর ভবনটি সিলেট জেলা হাসপাতাল 2019 সালের জানুয়ারিতে 6.98 একর জায়গার উপর হাসপাতালটির ভবন নির্মাণ শুরু করে গণপূর্ত অধিদপ্তর।
কার্যাদেশ অনুযায়ী 15 তলা হাসপাতাল ভবনের 8 তলা পর্যন্ত নির্মাণ কাজ শেষ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ব্যবহার উপযোগী হলেও ভবনটিকে বুঝিয়ে নেবে তার কোনো নির্দেশনা ছিল না কার্যাদেশে। চলতি সপ্তাহে হাসপাতাল ভবন পরিদর্শন শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন, বিগত সরকার আমলে অপরিকল্পিতভাবে এ স্থাপনা নির্মাণ হয়েছে। এইরকম অপরিকল্পিত অ্যাকচুয়ালি অনেক হাসপাতাল হয়েছে, অনেক দিন পড়ে আছে, শুধুমাত্র জনবল অথবা আসবাবপত্র অথবা ভারী যন্ত্রপাতির অভাবে এগুলো অ্যাকচুয়ালি ব্যবহারযোগ্য হয়নি। তবে হাসপাতালের জমিতে এমএজি ওসমানী মেডিকেল কলেজের আবু সিনা ছাত্রাবাস ছিল। শিগগিরই হাসপাতালটি ব্যবহার উপযোগী করার আশ্বাস স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের। এটাকে অ্যাকচুয়ালি ব্যবহার উপযোগী করার জন্য এইসব চিন্তা ভাবনা চলছে, কোনটা অ্যাকচুয়ালি আলটিমেটলি আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো এটা অ্যাকচুয়ালি এইটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। সিলেট জেলা হাসপাতালের ভবন নির্মাণে ব্যয় হয় প্রায় 85 কোটি টাকা। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। দিন দিন সরকারি লিগ্যাল এইডের মাধ্যমে জামালপুরে বাড়ছে মামলা নিষ্পত্তি। 36 জন প্যানেল আইনজীবী মামলা করতে সহায়তা করছেন। বিনা খরচে আইনি সেবা পাওয়ায় খুশি বিচার প্রার্থীরা। সংশ্লিষ্টরা বলছেন এর মাধ্যমে কমছে মামলার জট। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য, আবুল কালাম আজাদের ছবি নিয়ে রিপোর্ট। 2000 সালে প্রতিষ্ঠিত হয় জাতীয় আইন সহায়তা প্রদান সংস্থা। দেশের সরকারি আইন সহায়তা কার্যক্রম বাস্তবায়নের দায়িত্ব এই সংস্থার উপর ন্যস্ত। 2009 সালে সংস্থাটির জনবল কাঠামো পুনর্বিন্যাস করা হয়। জামালপুরে সরকারি আইনি সেবা দিতে প্রতিদিন দ্বারস্থ হচ্ছেন বিচার প্রার্থীরা। 2024 সালে জেলার লিগ্যাল এইড অফিসে 1135 জন নারী ও 1184 জন পুরুষকে আইনি সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া 818 জন ব্যক্তিকে 38 জন আইনজীবীর মাধ্যমে মামলা করতে সহায়তা, বিনা খরচে 744টি মামলা নিষ্পত্তি এবং 208টি মামলা প্রত্যাহার করা হয়েছে। এতে আদালতে কমছে মামলার জট, স্বস্তিতে বিচার প্রার্থীরা। লিগ্যাল এইডের এই বাস্তব ধর্মী যে মাঠের যাচাই, এর কারণে আমরা আমাদের জমিনটা খুব ভালোভাবে বুঝে পাই। যারা অনেক মামলাতে পেরেশানি হয়েছে, এই লিগ্যাল এইড অফিসে তারা এসে আপোষ মীমাংসার মাধ্যমে এই কোর্ট থেকে অনেক উপকৃত হয়েছে। আমার একটা যৌতুক মামলা ছিল, এটা লিগ্যাল এইডে এসে আমি অনেক উপকৃত হয়েছি। জামালপুর লিগ্যাল এইড অফিসের কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন একজন সিনিয়র সহকারী জজ। তিনি জানান, এই অফিসের অধীনে 36 জন প্যানেল আইনজীবী রয়েছেন, যাদের মাধ্যমে বিনা খরচে বিচার প্রার্থীরা মামলা করতে পারছেন। যারা লিগ্যাল এইড অফিসের মূল কাজের মধ্যে হলো বিনা খরচে সকল মানুষকে আইনি পরামর্শ প্রদান করা। জেলা লিগ্যাল এইড অফিসে যে কোনো ব্যক্তি, ধনী গরিব নির্বিশেষে, তারা আইনি সহায়তা পেতে পারে। 2024 সালে লিগ্যাল এইডের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করে 3,40,50,100 টাকা জরিমানা আদায় করে ভুক্তভোগীদের মাঝে বিতরণ করা হয়। সময় সংবাদ, জামালপুর। সকালে সময় থাকছে। বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজের প্রথম টেস্ট আজ। নতুন ধাঁচের ক্রিকেট খেলতে চায় টাইগাররা। প্রতিপক্ষকে ঘায়েল করতে শান্ত চান গতির ঝড়। জয়ের স্বপ্ন জিম্বাবুয়ের। মশক নিধনে ময়মনসিংহ সিটি কর্পোরেশন প্রতি বছর কোটি টাকা ব্যয় করলেও মেলেনি কোনো সুফল। উল্টো মশার উৎপাতে নাজেহাল নগরবাসী। বিভাগের জন্য অন্য 3 জেলার শহরেও রাত দিন মশার উপদ্রব সমান তালে চললেও নেই কার্যকর কোনো পদক্ষেপ। ওবায়দুল হকের রিপোর্ট। এসএসসি পরীক্ষার্থী গৌতম চৌধুরী মশার আক্রমণে অতিষ্ঠ সে, তাই বাধ্য হয়ে চেয়ার টেবিল ছেড়ে মশারি টাঙিয়ে বিছানায় বসে চলছে পরীক্ষার প্রস্তুতি। চেয়ার টেবিলে বসে পড়াশোনা করলে এখন দেখা যাচ্ছে মশার উপদ্রবে ওইভাবে পড়াতে মন দেওয়া যায় না। ময়মনসিংহ নগরীতে 2 অর্থ বছরে মশক নিধনে সিটি কর্পোরেশন ব্যয় করেছে প্রায় 1.5 কোটি টাকা। তবে তার কোনো সুফলই পাচ্ছেন না নগরবাসী। মহানগরের ড্রেন আর খাল যেন মশার আবাসস্থল। ক্ষতিকারক এই কীটের উপদ্রবে নাজেহাল নগরবাসী। কালো কালো পানি, এটার মধ্যে মশা তো সবসময় বংশ বিস্তার করতেই আছে। খালও ঠিকভাবে পরিষ্কার করে না,
তারপরে মশার স্প্রেও করে না। ময়মনসিংহে কোথাও আপনি এমন জায়গা পাবেন না যেখানে আপনি 2-1 মিনিট অবস্থান করলে মশা এসে বসবে না। প্রত্যেক জায়গায় পরিকল্পনা করে মশার ওষুধ ছিটানোর ব্যবস্থা করে। বিভাগের অন্য 3 জেলা জামালপুর, শেরপুর ও নেত্রকোনা পৌর এলাকারও একই চিত্র। খাল, ড্রেনগুলো ময়লা আবর্জনায় ভরাট। এসব উন্মুক্ত স্থানেই বংশ বিস্তার করছে মশা। এমনকি কাজ করছে না মশার কয়েল ও ইলেকট্রনিক ব্যাট। কয়েল 2টা করে লাগাই এবং মুসুরি টানাই, তাও থাকতে পারে না। কীটনাশক আমরা মনে হয় 1-2 মাস পর স্প্রে দিলেও মনে কিছুটা নিয়ন্ত্রণ আসতো। এ নিয়ে গতানুগতিক আশ্বাস কর্তৃপক্ষের। একটা ক্রাশ প্রোগ্রাম করছি 33টি ওয়ার্ডের, যেটা আমাদের 20 তারিখ থেকে এটা শুরু হবে। প্রায় 10 দিন ব্যাপী এই কার্যক্রম চলমান থাকবে। আমাদের 4টা ভোগার মেশিন আছে এবং 3টে স্প্রে মেশিন আছে। এই মেশিন দ্বারা আমরা নিয়মিত ওষুধ ছিটিয়ে যাচ্ছি। যেখানে মশার ওষুধ দিলে শহরবাসী, নগরবাসী যাতে উপকৃত হয়, সেটা থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা রাখব। আগামী বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ সহ মনিটরিং জোরদারের দাবি বাসিন্দা ও নাগরিক নেতাদের। উবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। গর্ত খুঁড়ে কর্দমাক্ত পানি সংগ্রহ আর বর্ষায় বৃষ্টির পানি খেয়ে চলে জীবন ধারণ। যুগ যুগ ধরে সুপেয় পানির সংকটে ময়মনসিংহের সীমান্ত এলাকার কয়েক হাজার মানুষ। তাদের অভিযোগ, বিষয়টি জানানো হলেও কোনো বিভাগ তাদের সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। এমনকি এ নিয়ে প্রশ্ন করা হলে কোনো সদুত্তর দিতে পারেননি কর্তৃপক্ষ। হোসেন আলীর ছবিতে ওবায়দুল হকের রিপোর্ট। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার গ্রাম ঘিলাগড়া। সীমান্তবর্তী এই জনপদে বাঙালি ও গারো সম্প্রদায়ের বাস। তবে নেই কোনো সুপেয় পানির ব্যবস্থা। শুষ্ক মৌসুমে সীমান্তবর্তী পাহাড়ের ছড়ায় গর্ত করে পানি সংগ্রহ করেই চাহিদা পূরণ করতে হয় স্থানীয়দের। এছাড়া বর্ষায় বৃষ্টির পানি সংগ্রহ করে চলে রান্নাসহ যাবতীয় কাজ। জন্মের পর থেকে আমরা কলের পানি, টিউবওয়েলের পানি খেতে পারি না, কিছু না। আমরা গাঙ্গের তিনে খাইতেছি। অন্য পানির ব্যবস্থা নাই। আমরা এই এলাকার মধ্যে পানির ব্যবস্থা নাই। চেয়ারম্যান মেম্বাররা দেখে নাকি আমরা কি কষ্ট করি, আমাদেরকে দিব করে আশা দেয়। আমরা আশা দেয়, আমরা তো দেয় নাই। শুধু এই গ্রামে নয়, দক্ষিণ মাইসপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের অন্তত 10টি গ্রামের একই অবস্থা। স্থানীয়রা বলছেন, টিউবওয়েল থাকলেও তা কাজে আসছে না। ময়লা ও দুর্গন্ধযুক্ত পানি ওঠায় তা ব্যবহার অনুপযোগী। এমনকি বিষয়টি জানানো হলেও কোনো বিভাগ তাদের এই সমস্যা সমাধানে এগিয়ে আসেনি। এই যে একটা কল গায়ে হয়ে গেছে, আমরা পানি খাইতে পারি না। গর্তটা আরো নিচে করতে তো পানি আমরা খাইতে ভালো। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে চান না জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী। ব্যবস্থা নেওয়ার গতানুগতিক আশ্বাস উপজেলা প্রশাসনের। মাটির গঠনগত কারণে এখানে আসলে সাবমার্সিবল টিউবওয়েলগুলো সেট হয় না। কিছু দূর যাওয়ার পরে যে পর্যায়ে বোরিং করলে পানির লেয়ার পাওয়ার কথা, সেটা আসলে পাওয়া যায় না। গভীর কূপ যেগুলো দেওয়া হতো আগে, এই কূপগুলো বরং কার্যকর। এগুলোতে অনেক নিচ থেকেও পানি আসে এবং বেশ পরিশুদ্ধ পানি। দক্ষিণ মাইসপাড়া ও ঘোষগাঁও ইউনিয়নের পানি সংকটে থাকা 10 গ্রামে প্রায় 15,000 মানুষ বাস করেন। শুধু আশ্বাস নয়, এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ দেখতে চায় নিম্ন আয়ের প্রান্তিক মানুষেরা। ওবায়দুল হক, সময় সংবাদ, ধোবাউড়া, ময়মনসিংহ। শেরপুরের ঝিনাইগাতিতে রাবার ড্যামের সুবিধা পাচ্ছেন না নদীপাড়ের কৃষক। অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে শুষ্ক মৌসুমে ড্যামের উজানে জমানো পানি পৌঁছায় না খেতে। এতে কোটি টাকা ব্যয় নির্মিত রাবার ড্যামের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন কৃষক। সংশ্লিষ্টদের মাধ্যমে ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের আশ্বাস কৃষি বিভাগের। শহীদুল ইসলাম হীরার তথ্য ও বাবু চক্রবর্তীর ছবিতে রিপোর্ট। শেরপুরের ঝিনাইগাতি উপজেলার পাহাড়ি এলাকায় শুষ্ক মৌসুমে পানি সংকট থাকে। তাই সেচ সুবিধা দিতে 2016 সালে নলকুড়া ইউনিয়নে মহারশী নদীর উপর রাবার ড্যাম নির্মাণ করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এরপর 2018 সালে শুরু হয় কার্যক্রম। রাবার ড্যাম থাকলেও অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সুফল পাচ্ছেন না এখানকার অনেক কৃষক। এই রাবার ড্যামে 3000 একর জমিতে সেচ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও সেচের আওতায় আছে মাত্র 600 একর জমি। 7100 মিটার ড্রেনেজ থাকার পরও এই দশা। তাই ড্রেন সম্প্রসারণের দাবি ক্ষতিগ্রস্ত কৃষকের। অনেকে আবার বাধ্য হয়ে নিজস্ব ব্যবস্থাপনায় বেশি খরচে জমিতে সেচ দিচ্ছেন। এতে বাড়ছে উৎপাদন খরচ, হচ্ছে লোকসান। অনেক জায়গা ড্রেন যাওয়া ছিল, দেন আগে মন করা ভাবে পানি দিতেছে, সাকে খুশি ওকে দেয়। ড্রেন নাঙ্গর দেয় না, আমরা এটা নিজস্ব ফিতা পাইপ কইরা কয় এটা আমরা দিয়ে চালাইতেছি। আরো কয়েকটা হেডার ট্যাঙ্কের প্রয়োজন, পানির এখনো সংকটাপন্ন আমাদের কেটে ওঠে নাই। কিছু এলাকা সেখানে পাইপ লাইন সংযুক্ত করলে
তাহলে আরও অনেক কৃষক এখানে উপকৃত হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে রাবার ড্যামগুলোর ড্রেনেজ ব্যবস্থা সম্প্রসারণের আশ্বাস কৃষি বিভাগের। বিএডিসি এবং এলজিডির মাধ্যমে আমরা চেষ্টা করব আমাদের এরিয়া যেন বৃদ্ধির মাধ্যমে আমরা কৃষকদেরকে আরও অধিকতর কৃষকদেরকে আমরা সেচের আওতায় নিয়ে আসতে পারি। জাইকার অর্থায়নে প্রায় 9 কোটি টাকা ব্যয়ে নির্মিত হয় মহারশির এই রাবার ড্যাম। সময় সংবাদ, শেরপুর। হবিগঞ্জ ও নেত্রকোনার হাওড় অঞ্চলে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান কাটার উৎসব। বন্যা, শিলাবৃষ্টি সহ প্রাকৃতিক দুর্যোগ এড়াতে কৃষকরা গত এক সপ্তাহ থেকে কাটছেন পাকা ধান। এবার ফলন ভালো হয় খুশি কৃষক। ঝুঁকি এড়াতে 80% পাকলেই ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের। হবিগঞ্জ থেকে রাশেদ আহমেদ এবং নেত্রকোনা থেকে আলপনা বেগমের পাঠানো তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। হাওরের মাঠে মাঠে সোনালী ফসল, পাকা ধানের শীষে দুলছে কৃষকের স্বপ্ন। হবিগঞ্জের বিভিন্ন হাওরে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। চলতি বছর বাড়তি যত্নের কারণে বাম্পার ফলন হয়েছে। জেলার বানিয়াচং, আজমিরিগঞ্জ, নবীগঞ্জ ও লাখাই উপজেলায় ধানের আবাদ হয়েছে বেশি। ভালো ফলন হওয়ায় খুশি কৃষকরা। কষ্টে অর্জিত ধানের সঠিক মূল্য চান তারা। শ্রমিক ও হারভেস্টার মেশিন দিয়ে এ পর্যন্ত 5% বেশি ধান কাটা হয়ে গেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা ধান কাটতেছি, এক মন ধরে এক মন আমরা দিতেছে, আমরা ভালোভাবে সংসার তুলতেছে। আশা করি টাইমের ভিত্তিতে আমরা ধান কাটতে শেষ করতে পারবো। আমরা পাওয়া যেতেছে না, সরকার দিন মেশিন দিয়ে আমরা একটু সহযোগিতা করে হয়তো আমরা একটু ধানটা বাঁচবো, না তো আমরা তুল। যে খরচ গেছে যদি আমাদের প্রাপ্ত দাম না পাই ধানের, তাহলে আমাদের গৃহস্থ করার কোনো মানে নাই। সরকারের কাছে ওইটি আমাদের আবেদন রইল যে আমরা উচিত মূল্য চাই, আমরা ধান বেচলে যাতে চলতে পারি। নেত্রকোনার হাওরগুলোরও একই অবস্থা, তবে দেখা দিয়েছে শ্রমিক ও কম্বাইন্ড হারভেস্টার মেশিনের সংকট। এ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। 80% পাকলেই ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ কৃষি বিভাগের। আর হারভেস্টার মেশিন সংকটের বিষয়ে ব্যবস্থা নেওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। মেঘ বৃষ্টি আইলে যদি পানি বাইরে থেকে তো ধান তোলা অসম্ভব হয়ে যাবে, তখন তো আমরা একটা দুর্ভোগে পড়ে যাই। মেশিন পাইতাছি না, নিজেরটা নিজেই কাটলাম। আবহাওয়া অধিদপ্তর থেকে যে সকল মেসেজ আসতেছে 5 দিন, 3 দিন বা 7 দিন মেয়াদি, এই মেসেজগুলো আমরা কৃষককে দেওয়ার চেষ্টা করতেছি। বৃষ্টি হোক, যদি শিল না পড়ে আর কি, যেন বড় ধরনের কোনো সমস্যা না হয়, তাহলে নির্বিঘ্নে কৃষক ধান সংগ্রহ করতে পারবে। এই বছর আমাদের টার্গেট যে 80% জমির ধান যাতে আমরা কম্বাইন্ড হারভেস্টার দ্বারা কর্তন করতে পারি। সেটার জন্য মাঠ পর্যায়ে আমাদের পর্যাপ্ত মনিটরিং আছে। যদি কোনো এলাকায় কোনো হাওরে মেশিনের কোনো সংকট থাকে, সেই ক্ষেত্রে আমি একটু অনুরোধ রাখবো যে কৃষকরা যদি আমাদের স্থানীয় কৃষি অফিসের সাথে যোগাযোগ রাখেন, তাহলে আমরা আমাদের জেলায় যেখানে মেশিনের সরবরাহ বেশি আছে, প্রাপ্যতা বেশি আছে, সেখান থেকে এই সমন্বয় করে যাতে তারা ধানটি কাটতে পারেন, সেই ব্যাপারে আমরা সর্বাত্মক প্রচেষ্টা করব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর হবিগঞ্জে 1,23,847 হেক্টর ও নেত্রকোনায় 1,85,460 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। একদিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের স্টার সানডে উপলক্ষে যুদ্ধবিরতির ঘোষণা, অন্যদিকে ইউক্রেনের আকাশে শাহেদ ড্রোনের গর্জন। যুদ্ধবিরতির আড়ালে চালানো রুশ হামলা তীব্র সমালোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মস্কোর কাছে ক্রিমিয়াকে তুলে দিতে রাজি ট্রাম্প প্রশাসন। এমন এক সংকটময় সময় বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। খ্রিস্টানদের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে ঘিরে একতরফা যুদ্ধবিরতির ঘোষণা দেন তিনি। ঘোষণা অনুযায়ী স্থানীয় সময় শনিবার সন্ধ্যা 6টা থেকে রোববার মধ্যরাত পর্যন্ত রুশ বাহিনী মানবিক বিবেচনায় ইউক্রেনে হামলা বন্ধ রাখবে। তবে পুতিনের এ ঘোষণার মাত্র 3 ঘন্টা পরেই কিয়েভের আকাশে বেজে ওঠে সাইরেন। এ ঘোষণার পর পুতিনকে একহাত নিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রুশ প্রেসিডেন্টের ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি জানান, ইস্টারের দিন আকাশে শাহেদ ড্রোন ওড়ে, আর ওদিকে মানবতা নিয়ে নাটক করছেন পুতিন। ইউক্রেনের নিরাপত্তা বিষয়ক এক কূটনীতিক আল জাজিরাকে জানান, হোয়াইট হাউসের চোখে ভালো হওয়ার জন্যই মস্কো এমন মানবতার নাটক সাজিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর দাবি, শনিবার রাশিয়া 8টি মিসাইল ও 87টি ড্রোন ছুড়েছে। ইউক্রেনের কূটনীতিকদের মতো সাধারণ মানুষও পুতিনের এমন সিদ্ধান্ত নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। খার্কিভের জনগণ পুতিনের যুদ্ধবিরতির ঘোষণাকে নিছক কৌতুক হিসেবেই দেখছেন। পুতিন এর আগেও অনেক প্রতিশ্রুতি দিয়েছেন, আগেরবারের মতো এবারও তা বাস্তবায়িত হবে না। যদিও আমি সত্যিই চাই যুদ্ধবিরতি হোক।
এদিকে CNN এর প্রতিবেদন অনুযায়ী যুদ্ধবন্ধের নতুন প্রস্তাবে ক্রিমিয়াকে রাশিয়ার হাতেই রাখতে চায় ট্রাম্প প্রশাসন, কিন্তু ক্রিমিয়া সহ দখলকৃত ভূখণ্ড রুশ হিসেবে স্বীকৃতি দেওয়াকে বিপজ্জনক অর্থাৎ রেড লাইন হিসেবে দেখছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এই বিতর্কের মাঝে বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। দুই দেশে 246 জন করে বন্দীকে মুক্তি দেওয়া হয়েছে। জেলেনস্কি বলেন, এ নিয়ে রুশ আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত 4500-র বেশি ইউক্রেনীয়কে মুক্ত করা হলো। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। জাতীয় নিরাপত্তা রক্ষার যুক্তিতে লক্ষাধিক আফগানকে বিতাড়িত করছে পাকিস্তান। এপ্রিল মাসে এখন পর্যন্ত প্রায় 20,000 আফগান নাগরিককে ফেরত পাঠিয়েছে ইসলামাবাদ। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 20 লাখ আফগান শরণার্থী দেশে ফেরত আসবেন বলে জানিয়েছে তালেবান সরকার। জন্ম, জীবন আর স্বপ্ন সব ছিল পাকিস্তানে, কিন্তু এখন সেই দেশই দিচ্ছে বের করে দেওয়ার নির্দেশনা। আফগান উদ্বাস্তুরা বলছেন তারা কোনোদিন আফগানিস্তান দেখেইনি, তবু ফিরতে হচ্ছে সেই দেশে যেখানে ঘর নেই, ভবিষ্যৎ নেই, নিরাপত্তাও নেই। মাস জুড়ে প্রতিদিন ফেরত পাঠানো হচ্ছে 700 থেকে 800টি পরিবারকে। অভিবাসীদের চাপ সামলাতে না পেরেই লক্ষ লক্ষ আফগানকে দেশ ছাড়ার নির্দেশনা দিয়েছে পাকিস্তান। জাতিসংঘ জানায় এপ্রিলে এরই মধ্যে 19,500 জনকে জোরপূর্বক ফেরত পাঠানো হয়েছে। বিবিসিকে তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে আগামী কয়েক মাসের মধ্যে প্রায় 20 লাখ আফগান নাগরিককে ফেরত পাঠানোর নির্দেশনা দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তানে বর্তমানে প্রায় 35 লাখ আফগান শরণার্থী রয়েছে। আফগানিস্তানের রাজধানী কাবুলে তালেবান সরকারের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকে জোরপূর্বক আফগান নাগরিকদের ফেরত পাঠানোকে অমানবিক হিসেবে আখ্যা দিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি। একই সঙ্গে এই গণনির্বাসন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তালেবান মুখপাত্র। তোরখাম সীমান্তে ফিরিয়ে দেয়া পরিবারগুলোর কষ্ট চোখে পড়ার মতো। মিলিটারি ট্রাকে করে নিয়ে যাওয়া হচ্ছে সাময়িক ক্যাম্পে। তালেবান নিয়ন্ত্রিত শরণার্থী কর্তৃপক্ষ বলছে 20 বছর আগে যারা গিয়েছিল তাদের অনেকের ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপ। সেই সঙ্গে উঠছে সীমান্তে হয়রানির অভিযোগ। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সঙ্গে পশ্চিমা ভাবধারার দেশ অস্ট্রেলিয়ায় বেড়ে চলেছে মুসলিম অভিবাসীর সংখ্যা। একাধারে বেড়েছে মসজিদ আর মুসলমানদের নানা রীতিনীতির আয়োজন। ধীরে ধীরে সুনামের সঙ্গে মূলধারা জীবনযাত্রায় জায়গা করে নিতে হচ্ছে এসব রীতিনীতি। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুল রুবেলের রিপোর্টে বিস্তারিত। তিমুর সাগর পার হয়ে 1600 শতকের শুরুর দিকে বাণিজ্যের উদ্দেশ্যে ইন্দোনেশিয়া থেকে অস্ট্রেলিয়ায় প্রথম মুসলিমদের আগমন ঘটে। 1838 সালে মরুভূমিতে পণ্য সরবরাহের জন্য আফগানিস্তান থেকে ব্রিটিশ জাহাজে করে অস্ট্রেলিয়ায় নিয়ে আসা হয় অসংখ্য উটসহ মুসলিম উট চালক। এরও প্রায় 33 বছর পর অ্যাডিলেড থেকে 600 কিলোমিটার দূরে মরুভূমিতেই প্রতিষ্ঠিত হয় অস্ট্রেলিয়ার প্রথম মসজিদ। বিশাল মহাদেশ রাষ্ট্র অস্ট্রেলিয়ার জনসংখ্যা মাত্র 2,66,00,000 লাখ। ধর্মনিরপেক্ষ দেশটিতে 40% মানুষই কোনো ধর্ম পালন করে না। তবে ধর্মের প্রতি কম বয়সী অস্ট্রেলিয়ানদের অনাগ্রহ থাকলেও দ্রুতই বেড়ে চলেছে অস্ট্রেলিয়ার মুসলিম জনসংখ্যা। 2025 সালের শেষ নাগাদ অস্ট্রেলিয়ায় মুসলমানের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে, যা মোট জনসংখ্যার প্রায় 4 ভাগ। অস্ট্রেলিয়ায় শিশু জন্ম নিয়ে জনসংখ্যা বৃদ্ধির হার প্রায় ঋণাত্মক হলেও সর্বশেষ আদমশুমারিতে দেখা গেছে মুসলিম প্রবাসীদের শিশু জন্মের হার কয়েক গুণ বেশি। তবে অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য হারে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির জন্য প্রধান কারণ হিসেবে অভিবাসীদের আগমনকে চিহ্নিত করেছে সরকার। বর্তমানে অস্ট্রেলিয়ায় প্রায় 1 লক্ষ বাংলাদেশি বসবাস করে। 2000 সালের পর অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য হারে বাংলাদেশি প্রবাসী স্থায়ীভাবে বসবাস শুরু করে। করোনা পরবর্তী গেল 2 বছরে উচ্চশিক্ষার জন্য রেকর্ড সংখ্যক বাংলাদেশি অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। এছাড়াও অস্ট্রেলিয়ার মুসলিমদের একটি বড় অংশ লেবানন, ইন্দোনেশিয়া, ইরান, আফগানিস্তান, পাকিস্তান সহ ইউরোপ থেকেও আসা। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। দেখছেন সকালের সময়। 2 ম্যাচ সিরিজের প্রথম টেস্টে সকালে মুখোমুখি হবে 2 দল। এই সিরিজ থেকে নতুন ধাঁচের ক্রিকেট খেলতে চান টাইগাররা। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টপ অর্ডার ব্যাটসম্যানদের দিলেন বড় ইনিংস খেলার তাগিদ। উইকেট নিয়েও সন্তুষ্ট বাংলার কাপ্তান। অন্যদিকে জয়ের সিরিজ শুরু করার লক্ষ্য জিম্বাবুয়ের। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সকাল 10টায়। দিগেন সিংয়ের ক্যামেরায় অপু বণিকের ম্যাচ প্রিভিউ।
গেল কয়েকদিন ধরেই মুখ গুমরা সিলেটের আকাশ আবারও হেসেছে। দীর্ঘ নীরবতা ভেঙে হয়তো প্রকৃতিও অপেক্ষায় লাক্কারতুরা টেস্টের। ম্যাচের আগের দিন সকাল সকাল বাংলাদেশের অনুশীলন। নানা কারণেই আলোচনায় শেভরনস টাইগার টেস্ট সিরিজ। 2025 থেকে 27 টেস্ট সাইকেল শুরু করার আগে মুখ্যম প্রস্তুতির শেষ সুযোগ। আড়াই দশক ধরে টেস্ট খেলা একটা দলের অধিনায়ককে সংবাদ সম্মেলনে এসে এখনো প্রশ্ন শুনতে হয় টেস্ট কালচার নিয়ে। টাইগার কাপ্তান শান্ত এই ইস্যুতেই হতাশ, তবে এবার তিনি লিখতে চান ভিন্ন গল্প। ইতিবাচক পরিবর্তনের শুরুটা করতে চান এই সিরিজ থেকেই। যেহেতু আমাদের গত 20-22 বছরের টেস্ট ক্রিকেট একই রকম ছিল, খুব বেশি উন্নতি হয়নি, সো এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের কোনো কিছু পরিবর্তনের দরকার আছে। এখানে কোনো সেফ ক্রিকেট আসলে খেলার ইচ্ছা আমাদের কারোরই নাই। সো আমি যেটা একটু আগে বললাম যে নতুন কিছু আসলে আমরা চেষ্টা করব। ম্যাচে যখন নাহিদ বল করবে আর অপোনেন্ট যখন ব্যাটিং করবে তখন আপনি তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বুঝতে পারবেন যে নাহিদ রানা কত জোরে আসলে বল করে এবং হাউ এক্সট্রাঅর্ডিনারি হি ইজ। অন্যদিকে সিলেটের এই মাঠ অতিথিদের জন্য লাকি ভেন্যু। গেল এক যুগে বাংলাদেশের বিপক্ষে যে একমাত্র টেস্ট জিতেছে জিম্বাবুয়ে, তা এই মাঠেই। বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ মানছে তারাও, তবে আস্থা রাখছে নিজ সামর্থ্যে। টেস্টে আমাদের সময়টা ভালো যাচ্ছে না, তবে সামনে আমাদের প্রচুর ম্যাচ রয়েছে। এখানে যে দলটা এসেছে তারা বয়সে তরুণ, যাদের কয়েকজনের বাংলাদেশে খেলার অভিজ্ঞতা আছে। এখানে আসার আগে অনেকটা প্রস্তুতি নিয়েছি আমরা। আশা করছি দারুণ একটা সিরিজই হবে। টেস্টে দু দলের আগের 18 সাক্ষাতে বাংলাদেশের 8 জয়ের বিপরীতে 7 ম্যাচ জিতেছে জিম্বাবুয়ে। বাকি 3 ম্যাচ হয়েছে ড্র। ট্রফি উন্মোচনের সময় দুই অধিনায়কের হাসিমুখী বলে দেয় কতটা বারুদের ঠাসা টেস্ট ম্যাচ দেখতে যাচ্ছে ক্রিকেট প্রেমীরা। সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে অপু বণিক, সময় সংবাদ। জুলাই গণ অভ্যুত্থান দমনে ব্যবহার করা হয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের অস্ত্র, আর ফেডারেশনের সাবেক কর্তাদের জ্ঞাতসারে হয়েছে অপকর্ম। স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করতে এসে এমন বিস্ফোরক মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তাই ক্রীড়া ফেডারেশনগুলোতে নতুন কমিটি গঠনের ক্ষেত্রে সার্চ কমিটিকে সতর্ক থাকার কথা বলেছেন তিনি। এদিকে হামজার মতো প্রবাসী খেলোয়াড়দের বাংলাদেশের হয়ে খেলতে আসলেও এটা স্থায়ী কোনো সমাধান নয় বলে মনে করেন ক্রীড়া উপদেষ্টা। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান আলোড়ন ফেলেছে পুরো বিশ্বে। ছাত্র জনতা দেখিয়েছে কিভাবে করতে হয় অন্যায়ের প্রতিবাদ। কোল খালি হয়েছে অনেক মায়ের, তবে ছাত্রদের মারতেই নাকি ব্যবহার হয়েছে শুটিং ফেডারেশনের হাতিয়ার। দেশের পট পরিবর্তনের পর আমূল পরিবর্তন হচ্ছে দেশের ক্রীড়াঙ্গনেও। ফেডারেশনগুলোতে নতুন কমিটি দিতে গঠন করা হয়েছে সার্চ কমিটি। তবে দ্বিতীয় দফা মেয়াদ বাড়ানোর পরও তারা শেষ করতে পারেনি তাদের কাজ। তাদের মেয়াদও শেষ হওয়ার পথে। তবে কমিটি গঠনে সর্বোচ্চ সতর্ক থাকার বার্তা দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি জানিয়েছেন শুটিং ফেডারেশনের এই অপকর্মের কথা। শুটিং ফেডারেশনের বিভিন্ন জায়গার অ্যামিউনেশন এবং অস্ত্র জুলাই গণ অভ্যুত্থানে ফেডারেশনের দায়িত্বশীলদের সহযোগিতাতেই এই মানুষের উপর গুলি করার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে। সেক্ষেত্রে আমরা একটু এক্সট্রা সতর্কতা সহিত কমিটিগুলো পুনর্গঠন করছি। সার্চ কমিটিকে আমরা একটু তাগাদা দিচ্ছি যাতে দ্রুত সময়ের মধ্যে এটা কমিটিগুলো আমরা করতে পারি এবং স্পোর্টসে প্রাণ ফেরাতে পারি। এদিকে হামজার পর সামিত সোম, এরপর ধীরে ধীরে লাল সবুজে আসার আগ্রহ প্রকাশ করছেন অনেক ফুটবলাররাই। ফুটবল ছাড়া দেশের অন্য ক্রীড়াঙ্গনেও বাড়ছে প্রবাসী খেলোয়াড়দের আগ্রহ, কিন্তু এতে হারিয়ে যাবে না তো দেশের প্রতিভারা। বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় আছেন যারা পৃথিবীর বিভিন্ন দেশে ভালো করছেন। আপনারা হামজা চৌধুরীকে দেখেছেন, সামিত সোমও খেলার আগ্রহ প্রকাশ করেছেন। এটা শুধু ফুটবলে না, সবগুলো স্পোর্টসেই এই সুযোগটা আছে। তো আমরা এনএসসি থেকে একটা নির্দেশনা দিয়েছি যে এটা একটা অ্যাসেসমেন্ট করে তাদেরকে কিভাবে বাংলাদেশে নিয়ে আসা যায়, বাংলাদেশের স্পোর্টসের উন্নতি করা যায়। তবে এটা কোনো স্থায়ী সমাধান না। স্থায়ী সমাধানটা হচ্ছে আমাদেরকে প্লেয়ার তৈরি করতে হবে। আমাদেরকে একেবারে প্রান্তিক পর্যায় থেকে সম্ভাবনাময়ী ট্যালেন্টগুলোকে হান্ট করে নিয়ে এসে তাদেরকে প্রপার যে ফ্যাসিলিটিস এবং প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে তৈরি করতে হবে। দায়িত্ব নেয়ার পর এদিন প্রথমবারের মতো ভলিবল ফেডারেশনে আসেন ক্রীড়া উপদেষ্টা। সেখানে উদ্বোধন করেন স্বাধীনতা দিবস ভলিবল টুর্নামেন্টের। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। সকালের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রাজধানীর প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা, বাগবিতণ্ডার জেরে খুন বলছে পুলিশ। নিজেদের কর্মী দাবি যুবদলের, বিচার চেয়ে বিক্ষোভ মিছিল। রাজধানীর সড়কে বিশৃঙ্খলা, নিয়ম মানতে নারাজ পথচারী কিংবা চালক।
বেড়েছে অটোরিকশা দৌরাত্ম্য, তীব্র যানজটে ভোগান্তিতে নগরবাসী, সুনির্দিষ্ট পরিকল্পনার তাগিদ। এবং চট্টগ্রামের আতঙ্ক অরক্ষিত খাল নালা, সিএনজি রিকশা পড়ে লাশের মিছিলে যোগ হচ্ছে নতুন নতুন নাম। সবশেষ সেরিসের মৃত্যু নিয়ে 8 বছরের প্রাণহানি 11, দ্রুত পদক্ষেপের দাবি। এই ছিল সকালের সময়, সঙ্গে থাকুন সময়ের।